ব্যাপারটা কি আসলে এটা এটা একটা সত্যি কথা, অ্যান্ড আই ফিল ভেরি গ্রেটফুল যে আসলে এই বছর তিনটা সিনেমা, দুটো সিনেমা একদম কনফার্মড রিলিজ হচ্ছে, রিলিজের পথে আছে। একটা সিনেমা আমরা ধরে নিচ্ছি এবছর রিলিজ হবে, তার মধ্যে একটা শর্ট ফিল্ম রিলিজ হবে। তো সব কিছু মিলে আমি বেশ এক্সাইটেড 2026 নিয়ে। এবং কাটপিসের কথা যদি বলি, কাটপিসের যে চরিত্রটা, এটা ডেফিনেটলি আমার থেকে কিছুটা ডিফারেন্ট। আমি সবচাইতে বড় যেটা মজার বা চ্যালেঞ্জিং জায়গা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কথা বলার যে ধরনটা। আমার কথা বলার ধরন একেবারেই শুদ্ধ, আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পছন্দ করি, কিন্তু আমার যে চরিত্রটা ছিল, কাটপিসে যে চরিত্রটা আমি প্লে করেছি, ওই চরিত্রটা একেবারেই শুদ্ধ ভাষায় কথা বলে না। তার মধ্যে একটা টোন আছে, একটা ডায়ালেক্ট আছে। আমাদের যে এলাকাটা নিয়ে আমাদের গল্পটা, মিরপুরের একটা ডায়ালেক্ট বা ঢাকাই একটা টোন তার মধ্যে কাজ করে। সো এটা একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর ছিল। এবং কাটপিসটা আমি আসলে কেন আমার ঝুড়িতে নিয়েছি, কাটপিসটা আমার ঝুড়িতে নেওয়ার পিছনে এটা না সব কিছু মিলে এই যে জুটের গল্প, জুটপট্টি নিয়ে কিন্তু কোনো গল্প আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই ধরনের মাফিয়া ক্রাইম, হ্যাঁ আমরা মাফিয়া বা মার কাট কাট ব্রুটাল গল্প আমরা দেখেছি, কিন্তু এই ব্রুটালিটির মধ্যে এক ধরনের একটা এই টপিকের উপরে একটা গল্প যেটা কিন্তু খুবই রেলেভেন্ট আমাদের এখানে। এটা কোনো ব্যক্তি বা কোনো ইয়ের উপরে, কোনো সংস্থা রিলেটেড কিন্তু কোনো গল্প না। এটা একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা খুবই অ্যাক্টিভ বাংলাদেশে এখনও চলছে। এরকম একটা সিন্ডিকেট নিয়ে, মাফিয়া ডনদেরকে নিয়ে একটা গল্প, যেটার মধ্যে সত্যতার জায়গাটা আসলে অনেক বেশি। কারণ আমাদের যে গল্পটা যে জায়গা থেকে আসলে লেখা হয়েছে, যেসব ঘটনাগুলোকে মিলিয়ে গল্পটা লেখা হয়েছে, দিস আর অল রিয়েল স্টোরিজ। এবং এটার একটা আলাদা চার্ম আছে। সো ওয়াই নট। যেটা হচ্ছে যে রিয়েল স্টোরিতে পারফর্ম করাটাও একটু একটু কষ্টসাধ্য। এই জিনিসটা যেহেতু যে ঘটনাটা ঘটে গেছে, ওই জায়গাটা আসলে পারফরমেন্সের জায়গাটা আসলে কতখানি এফেক্ট করছে। এবং একই সাথে আরেকটা প্রশ্ন করে রাখতে চাই, ঈদে আসছে, ঈদে বুবলি, অপু বিশ্বাস, তারপরে হচ্ছে যারা এখন লিডিং পর্যায়ে আছে, সেই জায়গাটায় আসলে তরসাও আসতেছে। তো কতখানি চাপ ফিল করছে? প্রথম প্রশ্নটা যদি উত্তর দিই, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই রিয়েল স্টোরির উপর যখন আমরা কোনো কিছু করতে যাই, এটার একটা নিজের একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু আরএমজি সেক্টর, জুট নিয়ে এই ধরনের গল্প, সেটা রিয়েল স্টোরি হোক আর যাই হোক না কেন, ম্যাস অডিয়েন্সের কাছে কিন্তু জিনিসটা ওভাবে করে পৌঁছাতে পারেনি, মানুষজন ওভাবে করে কিন্তু জানে না। এখানে যে ধরনের আমরা মাফিয়া সিন্ডিকেট বা এই ধরনের বিষয়গুলো বলছি, এটা অডিয়েন্সের কাছে আমরা এক ধরনের স্টোরিটা আমরা নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছি। সো ওই জায়গা থেকে আই ফিল লাইক যে দিস ইজ আ বিট ডিফারেন্ট দেন যে ধরনের গল্পগুলো আমরা প্রতিনিয়ত সচরাচর আমরা হচ্ছে নিউজে দেখি। আমরা জানি যে হ্যাঁ, বিভিন্ন ব্যবসা নিয়ে, বিভিন্ন ইয়ে নিয়ে অনেক ধরনের সিন্ডিকেশন হয়, মারামারি হয়, এ হয়, কিন্তু কথা কতজন বলে? আমরা হয়তো নিউজটা দেখি, নিউজ পর্যন্ত জিনিসটা সীমাবদ্ধ। যদি কোনো ন্যাশনাল ইস্যু না হয়, যেমন আমরা দেখতে পারি যে এই যে সাগররুনি হত্যা মামলা, এটা এত বড় একটা ন্যাশনাল ইস্যু। ইউ ক্যান সে এই টাইপের একটা, যখন আমরা টপিক নিয়ে কোনো গল্প করতে যাই, ওখানে ওই রোলগুলোকে প্লে করা এক ধরনের একটা আলাদা ভার তৈরি করে কিন্তু আর্টিস্টের উপরেও, যে এটা ইটস আ ভেরি বিগ ন্যাশনাল ইস্যু। আর আমি যখন এমন কোনো একটা টপিক নিয়ে কাজ করছি যেটা হচ্ছে জুট ব্যবসা, যেটার একটা পুরো সিন্ডিকেট, এই যে আমি যেটা বারবার করে রিপিট করছি, এটা কিন্তু অডিয়েন্সদেরও একটা জানার জায়গা আছে। কারণ অডিয়েন্সরা এটা সম্পর্কে খুব একটা বেশি জানার বা নলেজ রাখার কথা না, ওই সব নিউজ নিয়ে মানুষজন খুব একটা বেশি দেখে না। আই ফিল লাইক যে এই জায়গা থেকে এটা একটা ইন্টারেস্টিং টেক। এবং দ্বিতীয় যেটা আমাকে জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে এখনকার সময়ে যারা লিডিং আছেন, আমার সিনিয়ররা যারা আছেন, তাদের সবারই সিনেমা বের হচ্ছে। অফকোর্স এটাই তো একটা প্রপার টাইম যেখানে হচ্ছে আমার কাছে কোনো ধরনের নার্ভস কিন্তু আমার কাজ করছে না। আই ফিল ভেরি এক্সাইটেড যে আমার যারা আমাদের সিনিয়ররা আছেন, লিডিং ইন্ডাস্ট্রিতে লিডিং নায়িকারা যারা আছেন, তাদের সাথে একই সাথে একটা হল শেয়ার করা, একটা স্ক্রিন শেয়ার করার যে একটা ব্যাপারটা, আই এম লাভিং ইট। অ্যান্ড অফকোর্স আই ফিল লাইক দর্শকদের জন্য একটা কাইন্ড অফ চেঞ্জ হবে ব্যাপারটা, চেঞ্জ অফ ফেস। যেখানে হয়তো বা বুবলি আপু বা অপুদিকে হয়তো বা দেখা গেছে অনেক বেশি, সেখানে একটা নতুন ফেস, সেটা নায়িকা হোক, নায়ক হোক, অন্যান্য চরিত্রগুলো হোক, আই ফিল লাইক দর্শকরা জিনিসটাকে অনেক বেশি এনজয় করবেন এবং নিবেন। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা আছেন সাংবাদিকরা, ইউ গাইজ হ্যাভ আ বিগ রোল টু প্লে ইন দিস। আমি জানি যে আপনারা অলওয়েজ আমার যে কোনো কাজকে স্পেশালি সবসময় সাপোর্ট করেছেন, সবসময় নিউজ করেছেন। আমি অলওয়েজ কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আমি চাইবো যে এই ঈদে বা পরবর্তী ঈদে আমার যে কাজগুলো আসছে, আপনারা সবসময় হচ্ছে ওই জায়গাটা ওভাবে করে আমাকে সাপোর্টটা করবেন, যাতে অডিয়েন্সদের কাছে অলরেডি একটা জায়গা থাকে যে হ্যাঁ ঠিক আছে, শি ইজ কামিং, সে কাজ করছে, এবং এটা হচ্ছে বিষয়।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেটা বললেন আমি আমার পাশের দেশের কথাই বলছি, ওইখানটায় গত বছর অসংখ্য নায়ক মানে সুপারস্টারদের সিনেমা বের হয়েছে, কিন্তু তার মাঝখান থেকে দুইজন নতুন হিরো হিরোইন তারা ব্লকবাস্টার হয়েছে। সো এই জায়গাটা এটার মূল ছিল হচ্ছে গল্পের ম্যারিট। অফ কোর্স এই জায়গাটা আসলে যে কাট পিস আসলে বাকিদেরকে আসলে ছাপিয়ে যাবে কিনা আপনি আসলে কি মনে করছেন? একটা কথা আমি 100% এগ্রি করি, কন্টেন্ট ইজ কি। আমি কি কন্টেন্ট বানাচ্ছি, আমার গল্পটা কি, আমার স্ক্রিপ্টটা কি, এটা অলওয়েজ কিং। এবং পরবর্তীতে সেকেন্ড যেটা আমি বলবো যে আসলে কাট পিস কি এই জায়গাটাকে ছাড়িয়ে যাবে কি যাবে না, দ্যাট ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল থিং টু বি অনেস্ট। যেমন যদি আমি ধরতে চাই উৎসব নিয়ে কিন্তু আসলে ডিরেক্টর থেকে শুরু করে সবার এক্সপেকটেশন খুবই কম ছিল, বাট দেন এগেন ইট জাস্ট ক্লিকড। উৎসব জাস্ট ক্লিকড জাস্ট লাইক দ্যাট। সো অডিয়েন্সের কোন সময়, হ্যাঁ একটা যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের যে গল্প, আমরা যে টপিকটা চিন্তা করছি তার চাইতেও বড় কথা হচ্ছে আমরা এখানে আমাদের যে ন্যাশনালিজম, দেশের প্রতি ভালোবাসার যে জায়গাটা আছে, সব কিছু মিলে আমরা যারা অভিনয় করেছি সবাই আমরা কিন্তু ফ্রেশ একটা জায়গা নিয়ে আসছি। তো সব কিছু মিলে দর্শকরা কতটুকু এটাকে গ্রহণ করবে এটা কমপ্লিটলি অডিয়েন্সদের উপর, বাট আমি এতটুকু বলতে পারবো যে কাজটা ভালো একটা কাজ। সো আই রিয়েলি হোপ যে সবাই দেখবেন, যাবেন হলে অ্যান্ড দে উইল এনজয় ইট। আচ্ছা আপু, আমি একটু জানতে চাচ্ছি, প্লিজ। জানুয়ারি মাস শুরু হওয়ার পরে আমরা আপনার বেশ কিছু নিউজ দেখেছি, আপনি বেশ কিছু ফিল্মের সাথে যুক্ত হয়েছে। 2026টা আপনার জন্য সুসংবাদ বয়ে এনেছে। 2026টা আমার জন্য আসলে কি, আমাদের যে সিনেমার কাজগুলো কিন্তু লাস্ট ইয়ারে হয়ে গেছে, রাইট? 2025টা আমার জন্য বেশ ইন্টারেস্টিং ছিল। 2026-এ আপনারা সবাই জানছেন 2026-এ আমরা এই যে কথা বলছি আপনাদের সাথে, একটা প্রেস কনফারেন্স করছি, সামনে আরও কিছু প্রেস কনফারেন্স আছে, আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো আমার জন্য খুব এক্সাইটিং 2026 এই কারণে যে ম্যাস অডিয়েন্স, বাংলাদেশের মানুষদের কাছে আসলে এই জিনিসটা যাবে। আমার একটা কাজ যেখানে আই এম দ্য লিড ক্যাস্ট অ্যান্ড আই উইল বি, যেটাকে আমরা বলি যদি বলি চলচ্চিত্র শিল্পী নায়িকা, ওইভাবে করে প্রেজেন্ট হচ্ছি। সো এই জিনিসটা আমার জন্য ডেফিনেটলি একটা এক্সাইটিং ব্যাপার। এবং তাছাড়াও এবছর আসলে আরও বেশ কিছু ইন্টারেস্টিং কাজ আছে আমার। সো সব কিছু মিলে আমি খুবই এক্সাইটেড। তোরসা কি মালা হতে পেরেছে? তোরসা মালা হতে পেরেছে এটা এটা আমার পূর্ণ বিশ্বাস। তোরসা মালা হতে পেরেছে, তোরসা মালাকে ক্যারি করতে পেরেছে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে আমার ডিরেক্টর তোরসাকে মালা হিসেবে দেখে অনেক বেশি স্যাটিসফাইড। তোরসার কাজ বা মালাকে স্ক্রিনে দেখে আমার ডিরেক্টর অনেক বেশি স্যাটিসফাইড। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপু আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তোরসাকে মালা হতে গেলে যে জার্নিটা আছে, এই জার্নিটার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলেন? যেহেতু আপনার আরো 4টা ফিল্মের, মেবি আমি যদি বলতে করি 4টা ফিল্মের কাজ চলমান বা শেষ হয়েছে, তো এটা তো একটু যেহেতু আলাদা, কারণ গার্মেন্টস সেক্টরের গল্প, তো সেক্ষেত্রে আপনি তো গ্ল্যামারাস, সেখান থেকে ভাঙতে হয়েছে অবশ্যই। তো এই চ্যালেঞ্জিংটা কি করেছিল? একটা ব্যাপার কি, আমার একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে যে আমার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে থিয়েটার এবং মূকাভিনয়ের। একদম ছোটোবেলা থেকে আমি চিলড্রেন থিয়েটার করা, আমার প্রথম আন্তর্জাতিক কাজই হচ্ছে থিয়েটার নিয়ে। সো এটা একটা খুব ভালো, আমার কাছে মনে হয় আমার একটা স্কুলিং আছে ভালো, দ্যাট হেল্পস। সেকেন্ড যেটা হচ্ছে যে, বাট আই উডেন্ট সে যে থিয়েটার থেকে আসলেই যে খুব ভালো ইয়ে করে, ব্যাপারটা ওরকম না। আমি অনেক বেশি লাকি যে আমি আসলে আমার যে এডুকেশনটা আছে ওটাকে আমি প্রপারলি কাজে লাগাতে পারি। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে মালা ক্যারেক্টারটা করার জন্য আমার যেটা করা লেগেছে সেটা হচ্ছে গিয়ে বাসায় হাঁটতে ঘুরতে চলতে বসতে, ফোনে কথা বলতে গেলে, আয়নায় কথা বলতে গেলে, কারোর সাথে কথা বলতে গেলে কন্টিনিউয়াসলি মালার টোনে কথা বলা। কারণ লুকে বা অন্য জায়গায় মালাকে ধারণ করা যতটা না সোজা ছিল, টোনের দিকে মালার যে কথা বলার ল্যাঙ্গুয়েজটা, ওই জায়গাটাকে মানে ফ্লুয়েন্টলি যাতে আসে, যাতে মনে হয় যে মালা, যে আমি যে মালা প্লে করছি, আমি ছোটোবেলা থেকেই মিরপুরের ভাষায় কথা বলে বড় হয়েছি। ওই জিনিসটার মধ্যে নিজেকে ঢুকাতে পারার যে ব্যাপারটা, দেখা গেছে আমি আমার যে কো অ্যাক্টর সিফাতের সাথে অনেকক্ষণ ফোন দিলে ওকে আমি মাঝে মাঝে বলতাম যে আচ্ছা আমাকে তুমি একটু ভয়েস রেকর্ড করে পাঠাও তো তোমাদের ওখানকার টোনের, যাতে আমি একটু প্র্যাকটিস করতে পারি, এরপর আমি তোমাকে পাঠাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি। সো দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে, ওর মাঝখানে আমাকে জিনিসগুলো পাঠাচ্ছে। সো
এটা একটা খুব মজার ইয়ে ছিল এবং আমার ছোট ভাই সে খুবই বিরক্ত হয়েছে কারণ দেখা গেছে এভাবে করে কথা বলা এটা একটা জিনিস আর তোমরা কি করতেছো আমি তো বুঝে উঠতে পারতেছি না এরকম করে কথা বললে ইজ লাইক এটা কেমন ধরনের কথাবার্তা এভাবে কীভাবে কথা বলছো তুমি শুদ্ধ করে কথা বলো সো এটা আসলে একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল চ্যালেঞ্জিং আমি বলবো না বাট একটা লার্নিং জার্নি ছিল এখন যদি আমাকে কেউ বলে যে তোর সাথে তুমি এভাবে করে কথা বলো আমি খুব আয়েসে আরাম করে কথা বলতে পারবো থ্যাংক ইউ আচ্ছা আমরা একটু আপনার কথা শুনতে চাই রাইট এভাবে কথা বলছিলেন কথা শুনতে চাই কি কথা শুনতে চাও তো আমি বুঝে উঠতে পারতেছি না এই যে ভাষায় কথা বলছি এই যে ভাষায় তো কথা কইলাম আমি আপনাকে লগে আর কিভাবে কইতাম কত দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ